আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বোর্ডের কোশ্চেন করব, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025-এর, এবং এটা কাজ শক্তি ক্ষমতার একটা বোর্ড কোশ্চেন, এবং বলা যায় এক কথা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, এখন সেই কোশ্চেনটাতে কি বলতেছে দেখো। এই কোশ্চেনটা তো বলতেছে এই যে 2.5 কিলো ওয়াটের একটি বৈদ্যুতিক মোটর, ঠিক আছে, বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তুকে উপরের দিকে উঠাইছে। কতটুকু উঠাচ্ছে? 200 মিটার উঠাচ্ছে। ঠিক আছে, একটা মোটর দিয়ে, বৈদ্যুতিক মোটর দিয়ে 12 কেজি ভরের একটা বস্তুকে 200 মিটার উঠানো হচ্ছে, এবং সেই মোটরটার ক্ষমতা দেওয়া আছে কত? 2.5 কিলোওয়াট দেওয়া আছে। তারপর কি বলতেছে? উপরে তুলে ছেড়ে দিল, মুক্তভাবে পড়তে থাকে। এবার ওই বস্তুটা, যে বস্তুটাকে 200 মিটার উপরে উঠানো হইলো একটা মোটর দিয়ে, এবং 12 কেজি ভরের একটা বস্তু ছিল, এবং 200 মিটার পরে উঠানোর পরে আবার ছেড়ে দেওয়া হয়েছে, তো মুক্তভাবে সে পড়তে আসে এমন। এখন বলতেছে গতে কি বলতেছে দেখো, মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে আমরা যদি এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি, দেখো এটা ইজি কোশ্চেন এক কথায়। আমাদের এর ভিতর থেকে আর কিছু সূত্র লাগবে। যেমন সূত্র হচ্ছে কি কি লাগতে পারে দেখো, এই চ্যাপ্টারে সূত্র লাগতে পারে আমাদের কাজের সূত্র। কাজ সমান সমান হচ্ছে কি জানো? কাজ ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ এস। ঠিক আছে, ডাব্লিউ সমান সমান হচ্ছে কি আসে? ডাব্লিউ কাজ, অর্থাৎ কাজ সমান সমান বল গুণ সরণ। আমরা যদি এইটা কখনো ফিজিক্সে অর্থাৎ 9-10-এ তোমাদের এরকম একটা বইতে দেখবা যে এমন একটা জিনিস আছে যে কোনো একটা বস্তুকে তুমি শক্তি প্রয়োগ করতেছো বা বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করে তার যদি কিছু একটা সরণ হয়, মানে সে একটা জিনিসের উপরে আমি এরকম শক্তি প্রয়োগ করলাম এবং সেটা যদি 5 মিটার সরণ হয়, তখন সেটাকে কাজ বলা হয়। কিন্তু যদি তুমি মনে করো এরকম দাঁড়ায় আছো, বা তুমি একটা বই নিয়ে দাঁড়ায় আছো, অনেকগুলা বই নিয়ে দাঁড়ায় আছো, দাঁড়ায় থাকলে সেটাতে কাজ বলা হবে না, কারণ তুমি একটা বস্তুরে শক্তি প্রয়োগ করতেছো, বাট কি সেটা কোনো সরণ হচ্ছে না, মানে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতেছে না, এই জন্য এটাকে কাজ বলা হয় না। তাই যাই হোক, এটা কাজের সূত্র আমরা এইভাবে মনে রাখবো। ডাব্লিউ সমান সমান হচ্ছে কি এফ এস, অর্থাৎ বল গুণ সরণ। বলের সাথে সরণ গুণ করলেই তুমি কি ই পাবা। এখন দেখো এফ সমান সমান কি পাও? এফ সমান সমান আমাদের একটা সূত্র ছিল যে এফ সমান সমান হচ্ছে কি এম এ, অর্থাৎ বল সমান সমান হচ্ছে কি ভর গুণ ত্বরণ। এই সূত্রটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখন বল সমান সমান তাহলে ভর গুণ ত্বরণ যদি হয়, আর এস এস এর মতো থাকলো, তাহলে এম এ এস লেখা যায় কিনা? এখন এইটাকে আমি যদি অভিকর্ষজ ত্বরণে, অর্থাৎ উপরে নিচে কোনো কিছুর সম্পর্ক আসে, তখন কি হয়ে যায়? এ অর্থাৎ ত্বরণ হয়ে যাবে কি অভিকর্ষজ ত্বরণ নিতে হয় না? তাহলে অভিকর্ষজ ত্বরণ দেখো এম এম এর মতো থাকবে ভর, আর এ হয়ে যাবে কি জি, আর এস হয়ে যাবে কি এইচ। কারণ এইচ মানে হাইট বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের উপরে নিচে যদি কোনো বস্তুকে উপর থেকে নিচে ফেলানো হইলো বা নিচ থেকে উপরের দিকে উঠানো হইলো, তাহলে কি আমাদের এস এর জায়গা আমরা এইচ দিব, আর হচ্ছে কি এর জায়গা সেটাকে অভিকর্ষজ ত্বরণের পক্ষে বা বিপক্ষে কাজ করবে, তাই আমরা এ হয়ে যাবে জি। জির মান তো মুখস্থ 9.8। আচ্ছা, এইটা আমাদের কাজের সূত্র ছিল। আর কি সূত্র হইতে পারে? ক্ষমতার একটা সূত্র আছে। ক্ষমতার সূত্র হচ্ছে কি তাহলে? ক্ষমতার সূত্র, ক্ষমতা সমান সমান হচ্ছে কাজ বাই সময়, অর্থাৎ ক্ষমতাকে পাওয়ার অর্থাৎ পি দিয়ে প্রকাশ করা হয়। আর পি ক্ষমতা সমান সমান তাহলে কি কাজ বাই সময়। কাজ সমান সমান কি লিখতে পারো? এম জি এইচ লিখতে পারো, আর টি টির মতো থাকলো, অর্থাৎ এম জি এইচ বাই টি। এখন কর্মদক্ষতা নামক একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি ডিরেক্ট ভাবে এখানে লিখতেছি, যেহেতু এখানে কর্মদক্ষতা নির্ণয় করতে বলতেছে। এখন কর্মদক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের, আচ্ছা আর একটু যদি দেখো যে কর্মদক্ষতার সূত্রটা কি আসতে পারে। ঠিক আছে, তাহলে কর্মদক্ষতার সূত্র এমন আসে, আমি এখানে যদি একটু লিখি, দেখো কর্মদক্ষতাকে কি দিয়ে প্রকাশ করে? ইটা দিয়ে প্রকাশ করে, বা নিউ, নিউ বা ইটা। অর্থাৎ এটা কেমন? এই যে এন এর মতো, এন দিয়ে এমন পার কাছে একটু বাঁকা থাকবে। তাহলে কর্মদক্ষতা ইটা সমান সমান হচ্ছে কি প্রদত্ত ক্ষমতা, মানে তোমার কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100। অর্থাৎ তুমি যদি এটারে বাংলা টার্মে লেখো, কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি প্রাইম দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর প্রদত্ত ক্ষমতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? প্রদত্ত ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়, গুণ হচ্ছে কি এই পাশে 100 আছে। ঠিক আছে, এখন দেখো এই প্রদত্ত ক্ষমতার কার্যকর ক্ষমতা টার্ম জিনিসটা কি, এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে তোমার এই সূত্র প্যাচ গোছ কাটে যাবে। এটা হচ্ছে কেমন?
এই প্রদত্ত ক্ষমতা হচ্ছে আমাদের ওই কার্যকর ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা মানে দেওয়া আছে যে ক্ষমতা, প্রদত্ত শব্দের অর্থ কি, যে ক্ষমতাটা দেওয়া থাকে। যেমন যদি আমি বলি এই যে মনে করো 2.5 কিলোওয়াটের একটা বৈদ্যুতিক মোটর, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, অর্থাৎ এই ক্ষমতাটা তোমার দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি দোকানে যাও, দোকানে গেলে মনে করো একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছ তখন, বা একটা মোটর কিনবা, বা হচ্ছে যে কোনো একটা যন্ত্র ইলেকট্রিক ডিভাইস কিনবা, এখন সেখানে তোমার বলবে কি, দোকানদার বলবে যে এটা 2 ওয়াটের, বা মনে করো একটা লাইট কিনতে গেছো 30 ওয়াটের লাইট সেটা বলবে, বা একটা ফ্যান কিনতে গেছো মনে করো 50-100 ওয়াটের একটা ফ্যান, এটার কথা বলতেছে। বাট এই 50 ওয়াট 60 ওয়াট এটার ক্ষমতা মানে দোকানদার তোমাকে বলতেছে, বাট এ কি অরিজিনালি 100% কাজ করতে পারে না। যদিও মনে করো এর লাইটটার ক্ষমতা হচ্ছে 30 ওয়াট দেওয়া থাকলেও এই 30 ওয়াট পর্যন্ত কাজ করতে পারে না, হয়তো 20 ওয়াট বা 25 ওয়াট বা 22 ওয়াট এই কাজটুকু সে করতে পারে। কিন্তু তাহলে দোকানদার যেটা তোমাকে বলে বিক্রি করতেছে, অর্থাৎ যেটা আর কি বডিতে দেওয়া আছে, যে লাইটটার বা যে যন্ত্রটার এর এত ক্ষমতার কাজ করতে পারে, এমন মানে করবে, দোকানদার তোমার বলতেছে, এটাকে বলে প্রদত্ত ক্ষমতা। বাট সে 100% কাজ করতে পারে না, কিছু শক্তি নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হওয়ার ফলে তোমার তাপ আকারে নষ্ট হইতে পারে, বা হচ্ছে আলো আকারে নষ্ট হইতে পারে কিছু ক্ষেত্রে। তখন এই শব্দগুলা মানে এই শক্তি যখন নষ্ট হয়ে যায় তখন ক্ষমতাটা কিছুটা কমে আসে, মানে কার্যকর ক্ষমতাটা। তখন সেটাকে বলা হয় কার্যকর ক্ষমতা, যে এক্সাক্ট যে ক্ষমতাটা সে কাজ করবে। আর যেটা দেওয়া থাকে সেটাকে বলা হয় প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা যদি দেখি, দেখো প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, এই মোটরের ক্ষেত্রে কি দেওয়া আছে, এই মোটরটার ক্ষেত্রে আমাদের প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে। তাহলে দেখো আমাদের প্রদত্ত ক্ষমতা মানে পি প্রাইমের মান, এই তোমার পির মান দেওয়া আছে, যে কত দেওয়া আছে 2.5 কিলো ওয়াট। তাহলে আমাদের 2.5 ক্ষমতা রাখো কি ওয়াট, তাহলে কিলোরে কি করতে হবে, সরাইতে হবে। তাহলে কিলোরে সরাইতে হলে কি করতে হয়, এর সাথে 1000 দিয়ে গুণ করবা, তখন এটা পাবা হচ্ছে 2500 ওয়াট, 2500 ওয়াট পাচ্ছ। হ্যাঁ, এখন আমাদের তো পি প্রাইম লাগবে, যেহেতু কারণ কি আমরা এই যে কর্মদক্ষতা বের করতে চাচ্ছি, তো কর্মদক্ষতা বের করতে হলে কি পি প্রাইম বাই পি ইন্টু 100। তাহলে আমাদের কার্যকর ক্ষমতাটা লাগবে কিনা, কার্যকর ক্ষমতা তো আর দেওয়া নাই, দেখো তো কোশ্চেনে কার্যকর ক্ষমতা দেওয়া ছিল। এখন আমাদের তাহলে কি কার্যকর ক্ষমতা আমাদের এখান থেকে বের করতে হবে। সেই কার্যকর ক্ষমতা হচ্ছে কি, কার্যকর ক্ষমতা কার্যকর ক্ষমতা হচ্ছে কি পি প্রাইম সমান সমান, তাহলে কি লিখতে পারো, ক্ষমতার সূত্র আমরা পড়ছি না একটু আগে, mgh বাই টি। এই যে এখানে দেখো এই যে ক্ষমতার সূত্র যেভাবে আসে mgh বাই টি, তাহলে কার্যকর ক্ষমতার সূত্র হচ্ছে কি, যেটা এম কতটুকু কাজ করতেছে, একটা মোটর মানে একটা বস্তুকে 12 কেজি একটা বস্তুকে আমরা উপরের দিকে উঠাচ্ছি, তাহলে 12 এম এর মান, জির মান কত 9.8, আর এইচ এর মান কতটুকু উঠাচ্ছে মোটরটা, বস্তুটাকে কতটুকু উঠাচ্ছে 200 মিটার উঠাচ্ছে। তাহলে আমাদের এইচ এর মান হচ্ছে কত এখানে 200। আর হচ্ছে দেখো এখানে সময়ের মান হচ্ছে কি, সময়ের মান হচ্ছে যদি আমরা বলি যে সময়ের মান তো দেওয়া নাই, বুঝছো, তাহলে সময়ের মান হচ্ছে কি, যেহেতু দেওয়া নাই তাহলে আমাদের কি কোনো একটা একক সময় ধরে নিতে হবে। অর্থাৎ একক সময়ে তোমার একটি বস্তুকে যখন সময়ের মান দেওয়া থাকতেছে না, তাহলে তুমি এটাকে 1 সেকেন্ড ধরতে পারো, অথবা 1 মিনিট ধরতে পারো, বা 1 ঘন্টা ধরতে পারো, যেইটাই ধরো না কেন এটাকে একক সময় বলে। এবং সেই সময়টা সব সময় মানে সব জায়গায় সেম নিতে হবে। যদি তুমি এখানে 1 সেকেন্ড নাও, তাহলে অন্যগুলার ক্ষেত্রেও কি তোমার 1 সেকেন্ডই নিতে হবে। যেহেতু আমাদের সময় একক সেকেন্ড, তাহলে আমরা 1 সেকেন্ডই নেবো, আমরা 1 মিনিট নেবো না, বুঝছো। তাহলে 1 সেকেন্ড নিলাম, এর নিলে হচ্ছে এর ক্যালকুলেশন যদি করো, এর অ্যান্সারটা আসে হচ্ছে তোমার 2352, ঠিক আছে, 52 ওয়াট। তাহলে 2352 ওয়াট আসতেছে কার্যকর ক্ষমতার অ্যান্সার। এখন যদি আমরা এবার কার্যকর ক্ষমতা যেহেতু পেয়ে গেছি যে 2352 হ্যাঁ ওয়াট, আচ্ছা এবার তাহলে আমি কি বের করতে পারি, আমি এবার এর পরের স্টেপটা হচ্ছে কি কর্মদক্ষতা। তাহলে আমরা কর্মদক্ষতা বের করব। তাহলে কর্মদক্ষতা সমান সমান লেখো, কর্মদক্ষতা ইটা সমান সমান, হ্যাঁ পি প্রাইম বাই, আমি সংক্ষেপে লিখলাম, এটা উপরে বাংলা টান লিখবা তোমরা, কার্যকর ক্ষমতা লিখবা বাই প্রদত্ত ক্ষমতা লিখবা, যে কার্যকর ক্ষমতা পি প্রাইম বাই প্রদত্ত ক্ষমতা পি ইজ গুণ 100। তাহলে 100 এটা পার্সেন্টেজে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পি প্রাইমের মান কত আছে আমাদের 2352, আর হচ্ছে পি এর মান কত দেওয়া আছে 2500 ইন্টু কত 100। তাহলে এটার যদি ক্যালকুলেশন করো, এই ক্যালকুলেশনটা করলে হচ্ছে
9408%, ঠিক আছে, এমন একটা পার্সেন্ট আছে। তাহলে দেখো এখানে কি আমাদের 100% কাজ করতে পারছে? 100% কাজ করতে পারে না, অর্থাৎ আমাদের দেওয়া আছে 2.5 কিলোওয়াট, বাট সে এক্সাক্ট কাজ করতে পারতেছে কতটুকু? এই যে 2352 ওয়াট, ঠিক আছে, 2352 ওয়াট। তাই জন্য আমরা এর কর্মদক্ষতা অর্থাৎ এর পার্সেন্টেজ বের করে দেখলাম যে আসলে সে কতটুকু কাজ করতে পারে বা কতটুকু পার্সেন্ট কাজ করে। এখন সেটা আমরা দেখলাম যে 94.08% হচ্ছে কি আমাদের কাজ করতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের গড় অ্যান্সার। এরপরে দেখো ঘতে যদি আসো, একটু ঘর কোশ্চেনটা একটু পড়ে নাও। হ্যাঁ, তাহলে ঘর কোশ্চেনটা যদি পড়ে নাও তাহলে দেখো ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, 1/4। এখন এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে, এটা হচ্ছে পরের অংশ, যে ওই যে মোটর একটা বস্তুকে উপরের দিকে উঠাইলো এবং 200 মিটার উঠাইলো, উঠানোর পরে 200 মিটার যখন উপরে উঠাবে, উঠানোর পরে সে বস্তুটাকে আবার ছেড়ে দেওয়া হলো, মানে পড়ন্ত ভাবে বস্তুটা পড়তে আছে, মানে কোনো ধরনের বাধা ছাড়া, হ্যাঁ, বাধাহীন পথে একটা বস্তু পড়তেছে। এখন তাহলে বলতেছে যে এবার আমি যদি চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, দেখো এটা যদি আমাদের সেই 200 মিটারের জিনিসটা হয়, মানে 200 মিটার উঁচু একটা কোনো একটা জায়গা হচ্ছে, যে বস্তুটা এখান থেকে এই পর্যন্ত একটা মোটর দিয়ে উঠানো হচ্ছিল, এটা সম্পূর্ণ আছে কত? 200 মিটার আছে, ঠিক আছে, সম্পূর্ণ আছে হচ্ছে আমাদের 200 মিটার। এখন বলতেছে তাহলে এটা মনে করো সম্পূর্ণ আছে 200 মিটার, 200 মিটার আছে। এখন যদি এমন হয় যে বলতেছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/4। এখন আমি যদি এটাকে ধরি যে এটা আমি মনে করলাম এটা এই উচ্চতায় গতিশক্তি, এই যে এদের এই কন্ডিশনটা মানে, অর্থাৎ বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। কত উচ্চতায়? এই উচ্চতায়, যেহেতু আমরা এক্সাক্ট জিনিসটা জানি যে কত উচ্চতায় সে মানে বিভব শক্তি গতিশক্তির 1/4 হয়, আমরা কিন্তু জানি না। তাহলে কি করতে হবে আমাদের? তাহলে আমরা ধরবো এই উচ্চতায় গতিশক্তি মানে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। এতটুকু যদি এইচ হয়, সম্পূর্ণটা তো 200, তাহলে এটা কত হবে? 200 মাইনাস এইচ কিনা? এটা 200 মাইনাস এইচ হবে না? 200 মানে 200 মাইনাস এইচ হচ্ছে, অর্থাৎ এতটুকু এইচ হইলে এটা তো 200 মাইনাস এইচ। এবার তাহলে দেখো, আর এখানে সেই বস্তুটা এখন উপরে কিন্তু আছে, এই বস্তুটা উপর দিক থেকে এই যে নিচের দিকে, উপর দিক থেকে নিচের দিকে পড়বে এই বস্তুটা, পরন্ত যে বস্তুটা। হ্যাঁ, এখন কি করতে হবে যদি একটু খেয়াল করো, দেখো আমরা ঘর যদি অ্যান্সার করি, তাহলে আমি এভাবে লিখতে পারি যে এই পয়েন্ট আমরা নিছি, কোন পয়েন্ট নিছি? এই পয়েন্টে। হ্যাঁ, তাহলে আমরা যদি নামকরণ করে দিই, অর্থাৎ মনে করো এটা এ, এটা বি, এটা সি। হ্যাঁ, তাহলে আমরা ধরছি না বি পয়েন্টে যায়, মানে এই উচ্চতায় বি পয়েন্টে হচ্ছে কি গতিশক্তি, এই বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে, এটা ধরছি। এখন যদি আমরা এইচ এর মান কোনোভাবে বের করতে পারি, যে এইচ হচ্ছে সাপোজ 80 মিটার বা 70 মিটার, তাহলে আমরা কি আমরা বলতে পারবো যে ভূমি থেকে বা সি বিন্দু থেকে এই 70 মিটার উপরে, অর্থাৎ এইচ এর মান যেটা আসবে 70 মিটার উপরে বা 80 মিটার উপরেই তোমার হচ্ছে কি গতিশক্তি, বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। তাহলে তুমি এখানে লিখতে পারো যে এইচ উচ্চতায় ধরি, হ্যাঁ এখানে ধরি, এখানে লিখবা ধরি এইচ উচ্চতায় বিভব শক্তি কি গতিশক্তির 1/4, বিভব শক্তি গতিশক্তির 1/4 মনে করো। হ্যাঁ, ধরি। আচ্ছা, তাহলে আমি কি, আচ্ছা এখন বা এটাও করতে পারো যে ধরি এইটা, এরপরে বলবা যে এই উচ্চতায় ও এই উচ্চতায়, তাহলে এই পয়েন্টে আমরা কি বের করব? এই পয়েন্টে গতিশক্তিও বের করব, আবার বিভব শক্তি বের করব। কি বের করব? গতিশক্তিও বের করব, বিভব শক্তি বের করব। তাহলে বি বিন্দুতে মনে করো, বি বিন্দুতে আমরা কি বের করি? মনে করো বিভব শক্তি বের করলাম প্রথমে, যেটাই বের করো সমস্যা না, আগে বিভব শক্তি করতে পারো আর গতি শক্তিও করতে পারো ইচ্ছা। বিভব শক্তি, তাহলে বিভব শক্তি যদি দাও, তাহলে বিভব শক্তি কি দিয়ে প্রকাশ করি আমরা? ইপি দিয়ে প্রকাশ করি, ইপি। আর সূত্র কি ছিল আমাদের? এমজিএইচ। অর্থাৎ বিভব শক্তির সূত্র কি? ইপি সমান সমান হচ্ছে এমজিএইচ। অর্থাৎ যদি এম এর মানটা দেখো, হ্যাঁ এম এর মান কত আমাদের? 12 কেজি।
তাই না? এম এর মান হচ্ছে কি 12 কেজি, অর্থাৎ এই পয়েন্টে বিভব শক্তি। তাহলে আমরা যে পয়েন্টে বিভব শক্তি বের করি, মাটি থেকে ঠিক কতটুকু উপরে একটা বস্তুকে উঠানো হইলো, বা মাটি থেকে ঠিক কতটুকু উপরে আছে, এইটা হচ্ছে এর এইচ এর মান। অর্থাৎ এখানে 12 হচ্ছে ভরের মান, ভর অর্থাৎ 12 কেজি একটা বস্তুকে উঠাচ্ছি। আর জির মান কত? জির মান হচ্ছে 9.8, আর এইচ এর মান এখানে এইচই। কারণ কি, আমরা দেখো এই যে মাটি থেকে একটা বস্তু, মানে যে পয়েন্টে আমরা বিভব শক্তি বের করতে চাই, সেই পয়েন্টটা কতটুকু উপরে আছে সেটা হচ্ছে আমাদের ওইখানে বিভব শক্তির ভিতরে যে এইচ, সে এইচ এর মান। তাহলে এইটা হচ্ছে আমাদের এমন। এখন যদি তুমি এই মানগুলা অ্যাপ্লাই না করে এইখানে রেখে দাও, তাহলে কিন্তু ইজি হবে জিনিসটা। যদি তুমি এই মানগুলা না বসাই, মনে করো আমাদের যেহেতু এইচই, এইচ তো আর অন্য কিছু না, এখানে তো এইচই আছে, অর্থাৎ তো এটা আমি এমজিএইচ এভাবে রাখতে পারি। এরপরে যদি করো যে আমাদের হচ্ছে, আচ্ছা আমি কোশ্চেনটা মুছে দিলাম, ঠিক আছে, এই কোশ্চেনটা আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ দেখো, 1/4 মনে করো হবে, এটা একটু মনে রাখবা। কোশ্চেনটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2025 কোশ্চেন। তাহলে আমি যদি আর একটু আকারে লিখি এখান থেকে উপর থেকে, তাহলে আমরা কি পাইছি, প্রথম সমীকরণটা অর্থাৎ প্রথম ইকুয়েশনটা পাইছিলাম কি, প্রথম ইকুয়েশনটা পাইছি হচ্ছে আমাদের ইপি সমান ডিরেক্ট বিভব শক্তি ইপি সমান কি পাইছি, এমজিএইচ। এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এর মানগুলো মনে করো বসাই নাই। এরপরে তুমি এই পয়েন্টটাই কি বের করবা, আবার গতি শক্তি বলবা বি বিন্দুতে গতি শক্তি, ঠিক আছে। গতি শক্তি ই কে সমান হচ্ছে কি, তাহলে দেখো ই কে সমান হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ই কে সমান তাহলে কি হাফ এম ভি স্কয়ার। আমাদের এটা গতি শক্তির সূত্র কিনা, তাহলে গতি শক্তি আমরা কি লিখতে পারি, ই কে সমান হাফ এম ভি স্কয়ার লিখতে পারি। হাফ দেখো হাফ রাখলা, এম এর মান কত, এম এর মান আমরা বসাবো না, যেহেতু আগের সমীকরণ আমরা বসাই নাই, অর্থাৎ এই বিভব শক্তিটাই বসাই নাই, তো গতি শক্তিটাই আগে মানগুলা বসাবো না। আমরা যখন সমীকরণে ফেলাবো, মানে প্রশ্ন ই দিয়ে রাখবো, তারপরে দেখবো এটা কাটাকাটি হয়ে যাবে কিছু। হ্যাঁ একটু দেখ, তাহলে এম রাখলো। এখন ভি স্কয়ারের জায়গায় কি লিখতে পারো, দেখো গতি শক্তি কখন হচ্ছে, আমরা এই উপর থেকে একটা বস্তু এতদূর নিচে পড়তেছে, এই বি পয়েন্ট পর্যন্ত আসতেছে, মনে করো আসার পরে এই বস্তুটা গতিপ্রাপ্ত, মানে গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে কি বলা হয়, গতি শক্তি হয়। তাহলে এই বস্তুটাকে যখন উপর থেকে নিচের দিকে পড়লো, এই বস্তুটা এই প্রান্তে আসতে আসতে একটা গতি শক্তি অর্জন করে ফেলছে। অর্থাৎ একটা বস্তু গতির জন্য যে শক্তি অর্জন করে তাকে গতি শক্তি বলা হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি সূত্র হচ্ছে, দেখো এখানে ভি স্কয়ার সমান কি লিখবা, আমরা জানি না ভি স্কয়ার সমান কি, ইউ স্কয়ার প্লাস 2gh, এই সূত্রটা জানো? তাহলে ভি স্কয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি, ইউ স্কয়ার প্লাস 2gh লিখতে পারো কিনা। আর ইউ স্কয়ারের মান কত, দেখো ইউ এর মান সবসময় 0, কেন, এখানে বস্তুটা স্থির ছিল কিনা, একটা ছাদের পরে একটা বস্তু স্থির থাকে কিনা। তাহলে আমরা এই ইউ এর জায়গায় কি লিখতে পারো, ভি স্কয়ার সমান যেহেতু ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে ইউ এর মান 0 আর এখানে 2gh লিখতে পারি। তার মানে আমরা ভি স্কয়ার সমান এক্সাক্ট আসলো কোনটা, 2gh। তাহলে এই ভি স্কয়ারের জায়গায় তুমি এই 2gh লেখো, মনে করো 2gh লিখলাম। এখন তাহলে এইটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। এখন যদি আমরা বলি যে এই পয়েন্টে কি গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা, একটা বস্তু উপর থেকে যতটুকু গতিপ্রাপ্ত হয়েছে এখান থেকে ঠিক ততটুকু উপরে উঠলে ওই পয়েন্টটা, অর্থাৎ এক কথায় মোট শক্তি কি থাকে, ধ্রুব থাকে। এটা মনে রাখবা, মোট শক্তি প্রত্যেকটা পয়েন্টে, এই পয়েন্টে মনে করো একটা গতিশক্তি এবং বিভব শক্তি মান সমান, এই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির মান সমান, এই প্রত্যেকটা পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির মান সমান। এই জন্য আমরা কি বলতে পারি, এটারে আমরা প্রশ্ন মধ্যে এভাবে লিখতে পারি যে ইপি সমান হচ্ছে কি লিখতে পারি, আমরা ই কে লিখতে পারি, অর্থাৎ গতিশক্তি সমান হচ্ছে, ও আমাদের প্রশ্ন মতে কি দিছে, দেখো আমাদের প্রশ্ন মতে কি বলতেছে, প্রশ্ন মতে আমাদের কি বলছিল, ওই যে বিভব শক্তি গতিশক্তির 1/4, সম্ভবত দাঁড়াও কোশ্চেনটা, গতিশক্তি বিভব শক্তি তোমার গতিশক্তির 1/4 হবে কোন পয়েন্টে, তাহলে বিভব শক্তি গতিশক্তির 1/4 হবে। তাহলে বিভব শক্তি দেখো যখন বলছে বিভব শক্তি গতিশক্তির 1/4, তাহলে বিভব শক্তি আমরা কি দিয়ে প্রকাশ করি, ইপি দিয়ে প্রকাশ করি। আর গতিশক্তির 1/4, তাই গতিশক্তির সাইডে আমরা কি লিখবো, তোমার 1/4 লিখবো। 1/4 মানে কি 1/4। তাহলে ইপির মান আমরা কি পাচ্ছিলাম সূত্র, আচ্ছা ইপির মান হচ্ছে, দেখো ইপির মান হচ্ছে আমাদের ছিল, যদি সমীকরণটা মনে করার চেষ্টা কর, এমজিএইচ ছিল, আর এখানে কি ছিল 1/4 ইন্টু হাফ এম ভি স্কয়ার ছিল, সেখানে এম এর মতো ছিল, আর ভি স্কয়ারের জায়গায় আমরা কি লিখতেছিলাম, ইউ স্কয়ার প্লাস 2gh। আচ্ছা এইখানে একটা জিনিস দেখাইতে সরি ভুলে গেছি আমি, এর আগে যে আমাদের হচ্ছে একটু আগে ওই যে এখানে ছিল ভি স্কয়ার সমান
গতিশক্তির ভিতরে ইউ স্কয়ার প্লাস 2gh, এই 2gh এ দেখো ইউ এর মান তো 0 প্লাস 2 ইন্টু জির মান 9.8, এই জি জির মতো থাকলো। এই এইচ কিন্তু এইচ না, খেয়াল করো, এই এইচ একটা বস্তু কতটুকু মানে নিচে নামছে এবং নামার ফলে সে গতিশক্তি প্রাপ্ত হয়েছে, তাহলে এখানে সেই এইচটা কত হবে, এই যে 200 মাইনাস এইচ না, এখানে যখন বিভব শক্তির ক্ষেত্রে যখন এইচ আসবে সেটা হচ্ছে মাটি থেকে ঠিক কতটুকু উপরে আছে সেই পয়েন্টটা, অর্থাৎ এইচ উপরে আছে। আর যখন উপর গতিশক্তির ভিতরে এইচ এর কাহিনী আসবে তখন হচ্ছে ছাদ থেকে বা উপর থেকে ওই পয়েন্টে কতটুকু নিচে নামতেছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে এইচ এর মান কত হবে, 200 মাইনাস এইচ হবে, কিন্তু ওইখানে একটু কারেকশন করে নেব, আমি যেহেতু মুছে ফেলছি তো কারেকশন করা, অর্থাৎ এই এইচ এর জায়গা তাহলে কত হচ্ছে আমাদের 200 মাইনাস এইচ হচ্ছে, এটা গুণ আকারে আছে, ঠিক আছে। এবার দেখো তাহলে কি করা যায় এটারে, এইটা এইখান থেকে এম এম কাটে দেওয়া যাচ্ছে, জি জি কেটে দেওয়া যাচ্ছে। এখন এইখানে থাকতেছে তাহলে এইচ সমান সমান 1/8 4, আর এইটা 1/8, আর কি থাকতেছে এখানে ইন্টু 2 থাকতেছে, আর ইন্টু 200 মাইনাস এইচ থাকতেছে। এখন এই 2 দিয়ে এইটারে কাটলে আবার কি হয়ে যাচ্ছে 4, অর্থাৎ আগে আমরা 2 2 কেটে দিলে এটা 1/4ই থাকতো, তাহলে এখানে 4 থাকতেছে, অর্থাৎ h সমান সমান 1/4 আর কি 200 মাইনাস h, এটা থাকলো কিনা। এবার দেখো এই 4টাকে যদি ওই পাশে যায় গুণ করো, অর্থাৎ 4টাকে, এটা আমাদের আর আপাতত লাগতেছে না, ক্যালকুলেশন করলেই শুধু হয়ে যাচ্ছে। হ্যাঁ, h উচ্চতা মনে করো এই মাটি থেকে h উচ্চতা, এবার কি তাহলে h এই পাশে এই 4টা গুণ আকারে আসলো, 4h সমান সমান কি থাকতেছে যে 200 মাইনাস h। এখন h টা এই পাশে কি হবে, প্লাস আকারে আসবে, ওই পাশে যেহেতু মাইনাস আকারে আছে, তাহলে 4h আর একটা h কত 5h সমান সমান কত 200, আর h সমান সমান হচ্ছে তাহলে 200 ডিভাইড বাই 5, তাহলে কত আসে এখানে আমাদের 40 কিনা, হ্যাঁ তাহলে 40 আসতেছে, তাহলে 40 মিটার। তাহলে আমি কি বলতে পারি 40 মিটার উপরে, তাহলে আমরা বলতে পারতাম যে চিত্রটা ওই যে সি পয়েন্ট থেকে অর্থাৎ উপর থেকে ওই 40 মানে মাটি থেকে 40 মিটার উপরে এই যে বিভব শক্তি গতিশক্তির কত হবে 4 গুণ হবে, হ্যাঁ বা 1/4 হবে, সরি বিভব শক্তি গতিশক্তি 1/4 হবে, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, বুঝছো, এই রিলেটেড অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এটা বোর্ড কোশ্চেনে প্রায় দেয়, মানে অনেক, তুমি যদি মেডিজি অথবা টেস্ট পেপার যেটাই খোলো না কেন এসএসসি দের জন্য মিনিমাম দেখবা এই রিলেটেড কোশ্চেনগুলা, যে বিভব শক্তি গতিশক্তির 1/4, বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, হ্যাঁ এমন কিছু কোশ্চেন আসবে। তো সেই কোশ্চেনগুলো মিনিমাম হলেও তুমি 8 থেকে 10টা পাবা। সো এই কোশ্চেনটা যদি ভালো করে বুঝতে পারো তুমি মোটামুটি মনে করো 8-10টা কোশ্চেনের অ্যান্সার করতে পারতেছো। ঠিক আছে, আজকে ইনশাল্লাহ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে।